আচ্ছা, ওকে। সো আমাদের আইভি ক্যারেক্টারিস্টিক যেই গ্রাফগুলি দেখতেছিলাম ওখানের মধ্যে লাস্ট দিন ওহমস ল পড়ার পর যে ওহমস ল এর ওখানের মধ্যে কি বলছিলাম, যারা যারা নাকি আর যেই সব কন্ডাক্টর কি করে ওহমস ল ওবে করে তাদেরকে কি বলা হয়, ওহমিক কন্ডাক্টর বলা হয়। এন্ড যারা ওহমস ল ওবে করে না তারা কি হবে, নন ওহমিক কন্ডাক্টর। ওকে, সো এখন ফিলামেন্ট বাল্বের জন্য আমরা এক্সপ্লেনেশনটা দেখছিলাম, এটার এক্সপ্লেনেশনটা ফর্মুলা রিলেটেড আরেকটা এক্সপ্লেনেশন দেওয়া যায়, ওইটা আমরা সামনে পাবো কন্ডাকশন এন্ড রেজিস্ট্যান্স নামের একটা টপিকের মধ্যে। এখন আমরা বাকি যে কম্পোনেন্ট গুলি আছে ওগুলির জন্য দেখব। ফার্স্টে আমাদের এখানের মধ্যে চলে আসবে যে ফিলামেন্ট বাল্ব তো একটা টেম্পারেচারের সাথে ডিপেন্ডেন্ট একটা ব্যাপার দেখলাম, যে একটা মেটাল দিয়ে বানানো তো ফিলামেন্ট, তো এর জন্য মেটালের যখন নাকি টেম্পারেচার বাড়বে তখন তার কি হয়, রেজিস্ট্যান্সটা ইনক্রিজ করে। ওরকম সেম ওয়েতে আমাদের এরকম আরেকটা কম্পোনেন্ট আছে যে নাকি টেম্পারেচারের উপরে ডিপেন্ডেন্ট, ওই জিনিসটার নাম কি, থার্মিস্টর। ঠিক আছে, যে একটা থার্মিস্টরের জন্য সরি একটা থার্মিস্টরের জন্য কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ দেখতে কেমন আসে। তো এখন একটা থার্মিস্টর অর মোর স্পেসিফিক্যালি থার্মিস্টরের নামের আগে এনটিসি এই জিনিসটা ইউজ করা হয়। এটা মানে কি সামারা, এনটিসি মানে ফুল ফর্ম মনে আছে? এনটিসি ফুল ফর্ম কি, নেগেটিভ টেম্পারেচার কোএফিশিয়েন্ট। ঠিক আছে, এনটিসি ফুল ফর্ম কি, নেগেটিভ টেম্পারেচার কোএফিশিয়েন্ট, মানে টেম্পারেচারের সাথে সে নেগেটিভলি রিলেটেড, মানে কি টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমবে এমন টাইপের ব্যাপার। অলরাইট, তাহলে এটা কি, নেগেটিভ টেম্পারেচার কোএফিশিয়েন্ট থার্মিস্টর। ওরকম আমাদের পিটিসি থার্মিস্টর বলতে একটা থার্মিস্টর পাওয়া যায় যেটাতে কি হয়, মেটালের মতো যে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে, কিন্তু ওইসব নিয়ে আমাদের পড়া নাই। আমরা জাস্ট এই থার্মিস্টরটা নিয়ে ডিল করব, যেটার কি হয়, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কি হবে, কমে যাবে। ওকে, হ্যাঁ এটা বেশি ইউজ করা হয়। সরি, ওকে। তো তাহলে নেগেটিভ টেম্পারেচার কোএফিশিয়েন্ট থার্মিস্টরের ওয়ার্কিং প্রিন্সিপাল কেমন, যে তার উপর যেটা বললাম যে টেম্পারেচার বাড়লে পরে তার রেজিস্ট্যান্স কমে যায়। এটা রিজনিং কেউ বলতে পারবা কেন হয়? অসফ, সারিয়া, যে টেম্পারেচার বাড়লে তার রেজিস্ট্যান্স কেন কমে যাবে? ইনভার্স রিলেশনশিপ, তাই কেন? আচ্ছা, এখানের মধ্যে বেশি ভাইব্রেশনের ব্যাপারটা না, থার্মিস্টর আসলে মেটাল দিয়ে বানানো না। ঠিক আছে, থার্মিস্টর আসলে কন্ডাক্টর দিয়ে বানানো না। থার্মিস্টর কি দিয়ে বানানো, থার্মিস্টর বানানো হলো একটা সেমি কন্ডাক্টর দিয়ে। এটা কি, ফার্স্ট এখানের মধ্যে একটু লিখে রাখি, এটা নিয়ে আমরা আরো ডিটেইলসে পড়বো সামনে। এখন জাস্ট গ্রাফের শেপটা দেখে রাখবো যে এটা কি দিয়ে বানানো। ইট ইজ মেড আপ অফ সেমিকন্ডাক্টর। তো সেমিকন্ডাক্টরের বিহেভিয়ার কেমন হয় ওই জিনিসগুলো নিয়ে আমরা আসবো, যে আমাদের এলডিআর আর একটা যে রেজিস্টার ছিল যেটা কি লাইট ইন্টেন্সিটির উপরে ডিপেন্ডেন্ট, দেন এই যে থার্মিস্টর যেটা কি টেম্পারেচারের উপরে ডিপেন্ডেন্ট, তাদের দোনোটাই কি দিয়ে বানানো, তারা থার্মিস্টর কি বলে, সেমিকন্ডাক্টর দিয়ে বানানো। তাদের বিহেভিয়ারটা কেমন দেখো, টেম্পারেচার যখন নাকি বাড়বে তখন কি হবে, টেম্পারেচার যখন বেড়ে যায় মোর এন্ড মোর ইলেকট্রনস বিকাম ফ্রি। হ্যাঁ, যে এখানের মধ্যে আমাদের একটা ব্যান্ড থিওরি বলতে একটা ব্যাপার পাবো সামনে। হ্যাঁ, এখানের মধ্যে ইলেকট্রন ফ্লো ইনক্রিজ বলতে কি বুঝাইতে চাইতেছো আরাফাত? তোমার কি মনে হইতেছে যে টেম্পারেচার বাড়লে ইলেকট্রন তাড়াতাড়ি ফ্লো করবে এরকম? টেম্পারেচার বাড়লে আসলে ইলেকট্রনের যে ভেলোসিটিটা, ওই ভেলোসিটি আসলে উল্টা আরো কমে যায়। যে নরমালি আমরা এক্সপেক্ট করবো কি, কোন একটা পার্টিকেল টেম্পারেচার বাড়লে সে আরো তাড়াতাড়ি তাড়াতাড়ি মুভ করবে। সে তাড়াতাড়ি মুভ করে, বাট সে কি করে, যত তাড়াতাড়ি মুভ করবে তত আরো বেশি বেশি কলিশন এনকাউন্টার করবে। তো তাহলে ওখানের জন্য ড্রিফট ভেলোসিটি নামের
ভেলোসিটিটা কি হয়ে যায়, যে ইলেকট্রন যত স্পিডে মুভ করে ওটাকে ড্রিফট ভেলোসিটি বলা হয়। তো এই ভেলোসিটিটা কি হয়, কমে যায়। তো তাহলে কারেন্ট তো আসলে আমাদের কমার কথা বা আমাদের রেজিস্ট্যান্স ইনক্রিজ করার কথা। তো টেম্পারেচার বাড়লে সেমিকন্ডাক্টরের জন্য কেন রেজিস্ট্যান্স কমে, এটা আমরা সামনের টপিক গুলাতে পাবো, যে কি হয় টেম্পারেচার বাড়লে বেশি বেশি করে ইলেকট্রন কি হয়ে যায়, ফ্রি হয়ে যায়। যে ইলেকট্রন গুলো আগে মনে করো যে অ্যাটমের আউটার শেলে আটকায় ছিল, ঠিক আছে, অ্যাটমের আউটার শেলে আটকায় ছিল, যে এইসব ইলেকট্রন গুলো অ্যাটমের আউটার শেলে আটকায় থাকবে, তারা কি কন্ডাকশন প্রসেসে পার্টিসিপেট করতে পারবে? তারা তো কন্ডাকশন প্রসেসে পার্টিসিপেট করতে পারে না। তো যখন নাকি নর্মাল রুম টেম্পারেচার, তখন কি ম্যাক্সিমাম ইলেকট্রনস আর অ্যাকচুয়ালি অ্যাটাচড অর ট্র্যাপড ইনসাইড দ্য এনার্জি ব্যান্ড অর ইলেকট্রন শেল, যেটাই বলো। সো এই অ্যাটমের ইলেকট্রন শেলের মধ্যে ইলেকট্রন গুলি কি করে থাকে, আটকায় থাকে নর্মাল রুম টেম্পারেচারে। কিন্তু যখন নাকি টেম্পারেচার বেড়ে যায়, তো তখন কি হয়, ইলেকট্রন গুলি এনার্জি গেইন করবে না। তো ইলেকট্রন গুলি এনার্জি গেইন করে তখন কি করে, দে ব্রেক ফ্রি ফ্রম দ্য আউটার শেল। আউটার শেলে যে তারা যে আটকায় ছিল, তারা তো এতক্ষণ মুভ করতে পারতেছিল না ফ্রিলি, সো তারা কারেন্ট কন্ডাক্ট করতে পারতেছিল না। কিন্তু এখন যখন নাকি টেম্পারেচার বাড়বে, তো তখন কি হবে, তারা আউটার শেল থেকে ছুটে যাবে। তো আউটার শেল থেকে ছুটে গেলে পরে তো তখন দে উইল বিকাম ফ্রি। তো তখন কি নাম্বার অফ ইলেকট্রনস দ্যাট উইল কন্ডাক্ট দ্য ইলেকট্রিসিটি, এটা কি বেড়ে গেল না? তো যদি টেম্পারেচার বাড়লে বেশি বেশি করে ইলেকট্রন ফ্রি হয়, তো তার মানে কি নাম্বার অফ ইলেকট্রন বাড়তেছে। তো নাম্বার অফ ইলেকট্রন বাড়ে দেখে কি হয়, কারেন্ট বাড়ে। অর নাম্বার অফ ইলেকট্রন বাড়তেছে মানে কি, ওদিক দিয়ে রেজিস্ট্যান্স কমে যাচ্ছে। বুঝা গেছে? তো তাহলে এরকম টাইপের একটা এক্সপ্লেনেশন আমরা আরো ডিটেইলসে পড়বো যখন নাকি সেমিকন্ডাক্টর টপিকটা নিয়ে ডিসকাস করা হবে। সো ফর নাও তোমাদেরকে জাস্ট ছোট করে এক্সপ্লেনেশনটা দিয়ে রাখছে যে হোয়াট হ্যাপেন্স। এখানের মধ্যে একটু অল্প করে লিখে রাখি এক্সপ্লেনেশনটা। কেউ কি কিছু বলবা? কারণ মাইক, হ্যাঁ, নাম্বার অফ ইলেকট্রন বেড়ে যাবে, ঠিক আছে আরাফাত, মেইন ব্যাপারটাই হলো নাম্বার অফ ইলেকট্রনের চেঞ্জ। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, লেটস সি, ইট ইজ মেড আপ অফ আ সেমিকন্ডাক্টর। When temperature increases, when temperature increases, the number of free electrons increases, so current বাড়বে, that is I increases, which makes the resistance to decrease। ঠিক আছে, রেজিস্ট্যান্সটা তখন কি হয়, কমে যায়। বিকজ যত টেম্পারেচার বাড়তেছে ইলেকট্রন বেশি বেশি করে ফ্রি হচ্ছে, যত ইলেকট্রন ফ্রি হবে মানে কারেন্ট বাড়বে, আর কারেন্ট বাড়া মানে কি, রেজিস্ট্যান্স কমে যাওয়া। ওকে, এটার জন্য নরমালি আমরা গ্রাফের শেপটা, এটার এক্সপ্লেনেশন তেমন দরকার নাই, সরি। এটার জন্য একদম ফিলামেন্ট বাল্বের অপোজিট শেপে, ঠিক আছে, যে ইনিশিয়ালি যখন নাকি আমাদের ভোল্টেজ কম অ্যাপ্লাই করতেছে তখন কারেন্ট কম ফ্লো করবে। তো এখন কম কারেন্ট মানে কি, কম হিটিং ইফেক্ট অফ কারেন্ট হবে। তো হিটিং ইফেক্ট অফ কারেন্ট যদি কম হয়, তো তার মানে কি টেম্পারেচার কম। তো ইনিশিয়ালি টেম্পারেচার কম, তো এর জন্য দেখো, তুমি যদি এরকম একটা জায়গায় ট্যানজেন্ট ড্র করো, এরকম একটা জায়গায় যদি ট্যানজেন্ট ড্র করো,
এই ট্যানজেন্টের স্টিফনেসটা কি কম আসতেছে, তাই না মুতাসিম? তো এখন এই ট্যানজেন্টের স্টিফনেস কম মানে কি গ্রেডিয়েন্টের ভ্যালু কম। আর কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয়? 1/রেজিস্ট্যান্স। তো গ্রেডিয়েন্টের ভ্যালু কম মানে কি রেজিস্ট্যান্সের ভ্যালু বেশি। এখন যখন নাকি কারেন্ট আরো বাড়তেছে তো তখন কি হবে? বেশি বেশি করে হিটিং ইফেক্ট অফ কারেন্ট হবে। হিটিং ইফেক্ট অফ কারেন্টের জন্য টেম্পারেচার আরো বাড়বে। তো টেম্পারেচার যদি বাড়ে তো তখন কি হবে? বেশি করে ইলেকট্রন ফ্রি হবে। যত ইলেকট্রন ফ্রি হবে তত কারেন্ট বাড়বে, মানে রেজিস্ট্যান্স উইল ডিক্রিজ। তো তাহলে এই যে এখানের জন্য হোয়াট ইজ হ্যাপেনিং, গ্রেডিয়েন্টের স্টিফনেস বেড়ে গেছে। এখন গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয়? অর্থাৎ 1/রেজিস্ট্যান্স। তো তাহলে গ্রেডিয়েন্টের স্টিফনেস যদি কমে যায় তো তার মানে রেজিস্ট্যান্সের ভ্যালু কি হইতেছে? আর গ্রেডিয়েন্টের স্টিফনেস যদি বাড়ে তো তার মানে রেজিস্ট্যান্সের ভ্যালু কমে যাচ্ছে। ওকে, তো তাহলে এখানে হলো রেজিস্ট্যান্স বেশি, এটার মধ্যে রেজিস্ট্যান্স কমে গেছে। এরপরে যখন নাকি আমরা আরো পরে যত ট্যানজেন্ট ড্র করব, গ্রেডিয়েন্টের স্টিফনেস বাড়তেছে, গ্রেডিয়েন্টের স্টিফনেস বাড়া মানে কি রেজিস্ট্যান্স কমে যাওয়া। অলরাইট, তো তাহলে এইটা হলো আমাদের ছোট এক্সপ্লেনেশন। এটা মেইনলি আমাদের স্টুডেন্ট বুকের ওরকম ডায়াগ্রাম ড্র করা নাই, আমরা জাস্ট অল্প এক্সপ্লেনেশন দিয়ে রাখলাম যে কেন একটা থার্মিস্টরের জন্য টেম্পারেচার বাড়লে তার রেজিস্ট্যান্সটা কমে যায়। ওকে, কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে? আবিদ, রাফিন? ওকে, তো তাহলে এটা নিয়ে যদি কোনো কনফিউশন না থাকে তো এরপর আমরা পরেরটায় চলে যাই। থার্মিস্টর নিয়ে তো কার কোনো কনফিউশন নাই আছে? পরে আমাদের কোন জিনিসটা চলে আসে? ডায়োড। তো ডায়োড কিভাবে করে কাজ করে? ডায়োড জাস্ট, হ্যাঁ আচ্ছা, তো তাহলে এখানে আমাদের কাজটা কি? ডায়োড। তো ডায়োডের জন্য যদি দেখি, ডায়োডের সার্কিট সিম্বল হলো এরকম। একটা ডায়োড কিভাবে করে কাজ করে? সে জাস্ট কারেন্টকে একটা ডিরেকশনে ফ্লো করতে দেয়। উল্টা ডিরেকশনে ফ্লো করতে গেলে ডায়োডটা কি করে? ইনফিনিট অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স অফার করে, যে তাকে ফ্লোই করতে দিতে চায় না। কিন্তু উল্টা ডিরেকশনে আসলে আমাদের একটা ব্রেকডাউন ভোল্টেজ বলতে একটা ভোল্টেজ আছে, যে উল্টা ডিরেকশনে যদি তুমি এক্সেস ভোল্টেজ দিয়ে দাও তো তখন ডায়োডটা কি হয়ে যাবে? ভেঙে যাবে। ভেঙে যাবে মানে কি তার রেজিস্ট্যান্সটা ব্রেকডাউন করবে, তো তখন সে দোনো ডিরেকশনে ফ্লো করতে দেয়। বুঝছো যে ডায়োডের এই জিনিসটা ওই সেমিকন্ডাক্টর টপিক পড়ানোর পরে আরো আসবো। এটা জাস্ট আগে থেকে এরকম আইডিয়া দিয়ে রাখি তোমাদেরকে। ডায়োডের গ্রাফটা, ফুল গ্রাফটা দেখাই নেই ফার্স্টে। সো ফার্স্ট অফ অল এই যে আমাদের কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স, ফার্স্টে কি ওই যে রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু ভোল্টেজ বাই কারেন্ট। তো তার মানে কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদের কি দেয়? 1/রেজিস্ট্যান্স দেয়। তো তার মানে রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু 1/গ্রেডিয়েন্ট। তো এই জিনিসগুলো শো করা হয়েছে। এরপরে যে কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স ফিলামেন্ট বাল্বের জন্য দেওয়া, আর কিসের জন্য দেওয়া? ডায়োডের জন্য। ডায়োডের জন্য কোনটা দেওয়া? এতটুকু। কিন্তু এটা কিন্তু ডায়োডের অ্যাকচুয়ালি ফুল পিকচারটা না। ডায়োডের অ্যাকচুয়ালি ফুল পিকচারটা তোমাদের পরের একটা টপিকের মধ্যে পাবে, এটা থার্মিস্টরের জন্য ফিলামেন্ট বাল্বের উল্টাটা। তো এটা মাত্র আঁকছি আমরা। ডায়োডের অ্যাকচুয়াল গ্রাফটা হলো এখানে, এই যে রিভার্স একটা কি আছে? ব্রেকডাউন ভোল্টেজ আছে, যে উল্টা ডিরেকশনে, যেদিকে আমরা কি বলি যে নেগেটিভ ডিরেকশনে বা উল্টা ডিরেকশনে যদি কারেন্টকে ফ্লো করাতে চাই, কারেন্টকে ফ্লো করতে দেয় না। ইয়েস, ফর আ সার্টেন পিডি সে ফ্লো করতে দেয় না, কিন্তু সবকিছুর তো একটা লিমিট আছে রেজিস্ট্যান্সের। তো সে তখন কি করে? ইভেন্চুয়ালি একটা সময় রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ এত যদি হয়ে যায় তো তখন কি হয়? সে বোথ ডিরেকশনে তখন কন্ডাক্ট করা শুরু করে। ডায়োডটা পুরো যায় না আর কি। ডায়োডটা তখন আর তার কয়েকটা গেট থাকে, বুঝছো? এগুলি কতগুলি জাংশন বলা হয়।
এই সেমিকন্ডাক্টর গুলি নিয়ে যখন পড়বা, এই যে সেমিকন্ডাক্টর গুলি নিয়ে যখন নাকি পড়বা, এন আর পি এই দুইটা নামের কতগুলি কি থাকে, জাংশন থাকে। সেই জাংশন গুলির কয়েকটা কম্বিনেশন মিলায় ওরকম ডায়োড বানানো হয়। এইসব জাংশন গুলার কাজ, এইসবের কাজ তোমরা বাংলা মিডিয়ামের সিলেবাস যখন নাকি পড়বা অ্যাডমিশন কোচিং এর জন্য, তো তখন দেখবা, বুঝছো। তারা ইভেন এরকম কাজ করে যে রেজিস্টার আমরা যে দেখি, রেজিস্টার গুলোর মধ্যে হ্যাঁ হ্যাঁ ওরকম নোটস থাকে। তো ওদের কি থাকে, রেজিস্টার গুলোর মধ্যে এরকম কালার কোডিং দেওয়া থাকে, কতগুলি এরকম ব্রাউন কালার, গ্রিন কালার, রেড কালার, ওইসব কালার কোডিং দেখে রেজিস্টার অ্যাটাচ না করে বলে দিতে পারবা যে এই রেজিস্টারের রেজিস্ট্যান্সের ভ্যালু কত। তো এইসব জিনিসগুলো বাংলা মিডিয়ামের ওরা ইলেকট্রিসিটি অনেক ডিটেইলসে পড়ে, তো ওইসব জিনিসগুলোর মধ্যে পাবা। খুবই ইন্টারেস্টিং কয়টা ব্যাপার। জাংশনও নাই আমাদের। আগে এএনএনপি পড়াইতো, পজিটিভ টাইপ, নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর পড়াইতো, এখন এইসবও পড়ায়। বুঝছো, আমাদের অনেকগুলি জিনিস ইজি করে দিছে, বাট অনেকগুলি ইম্পর্টেন্ট টপিক দেয় না, যে লেন্সের টপিক দেয় না। বুঝছো, অপটিক্স এর মধ্যে লেন্স খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এইসব জিনিসগুলি না আমি পড়াই না, আমার নিজের যে পড়া লাগছিল, তো ওখানে থেকেই মনে আছে যেগুলি, প্লাস ইউনিভার্সিটিতে উঠে তো এরকম টাইপের জিনিসগুলো পড়া লাগছে। বুঝছো, আচ্ছা। সো তাহলে ডায়োডের এখানের মধ্যে ব্যাপারটা কেমন দেখো, আমরা নরমালি কি বলি, ডায়োড অনলি অ্যালাউস কারেন্ট টু ফ্লো ইন ওয়ান ডিরেকশন। তো তাহলে তাকে দিয়ে কি কাজ করানো যায়, অর্থাৎ অল্টারনেটিং কারেন্টকে ডিরেক্ট কারেন্টে কনভার্ট করা যায়, তাই না? তো তাহলে ডায়োডের কাজটা কি, ডায়োডস অ্যালাউ কারেন্ট টু ফ্লো in only one direction. এখন এই ডায়োডটার ওই যে একটা ডিরেকশনে কারেন্টটাকে যে ফ্লো করতে দিবে, তার জন্য কি দরকার, তার একটা কন্ডাক্টিং ভোল্টেজ দরকার, যে সে এতটুকু, যে খুবই অল্প অ্যামাউন্ট কিন্তু এতটুকু ভোল্টেজ তার পাইতে হবে, তাহলে যেন সে কি করতে পারে, কন্ডাক্ট করা শুরু করতে পারে, মানে কারেন্টকে ওইদিকে ফ্লো করতে দেওয়া শুরু করতে পারে। তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কেমন, কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ যদি আমরা দেখি, এখানের মধ্যে কাজটা এরকম হয়। এখানে তোমার ভোল্টেজ বাড়াচ্ছে কিন্তু কারেন্ট ফ্লো করতেছে না, কারেন্ট ফ্লো করতেছে না। ভোল্টেজ যখন নাকি 0.6 অর 0.7, এটা ডিপেন্ড করে কেমন টাইপের সেমিকন্ডাক্টর দিয়ে ডায়োডটা বানানো। সিলিকন দিয়ে যেগুলি বানানো থাকে তাদের কন্ডাক্টিং ভোল্টেজ হলো 0.6 ভোল্ট, ঠিক আছে। তো 0.6 ভোল্ট পাওয়ার পরে তো তখন গ্রাফটা এরকম অনেক স্টিপ হয়ে যায়, বুঝছো, গ্রাফটা তখন এরকম অনেক বেশি স্টিপ হয়ে যায়। তো এটা থেকে আমাদের কি, গ্রেডিয়েন্টের স্টিফনেসটা একটু অনেক বেশি না? তো গ্রেডিয়েন্টের স্টিফনেস বেশি মানে রেজিস্ট্যান্সের ভ্যালু কি, কম, ঠিক আছে, ভেরি ভেরি স্মল। তো খুবই অল্প রেজিস্ট্যান্সে কি করতে দেয়, সে কারেন্টকে একটা সার্টেন ডিরেকশনে ফ্লো করতে দেয়। কিন্তু যদি অপোজিট ডিরেকশনে তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করো, তো তখন সে কি দিবে না, ফ্লো করতে দিবে না, ফ্লো করতে দিবে না, ফ্লো করতে দিবে না। কিন্তু আমরা পরে একটা জিনিস পড়বো কি, উল্টা ডিরেকশনেও দেয়ার ইজ আ সার্টেন লিমিট, যে উল্টা ডিরেকশনে অনেক বেশি পিডি অ্যাপ্লাই করলে পরে এক সময় না এক সময় কি করা শুরু করে, অপোজিট ডিরেকশনেও কন্ডাক্ট করা শুরু করে। ওইটাকে কি বলা হয়, ব্রেকডাউন ভোল্টেজ বলা হয়। তো ওইসব জিনিসগুলো নিয়ে আমরা সামনে পড়বো। তো এখানে এই জিনিসটা ফার্স্টে কপি করে নাও, স্টুডেন্ট বুকে কি লেখা আছে ওই জিনিসটা আমরা যে পড়বো স্টুডেন্ট বুকে। হ্যাঁ ওইটা দেখাবো, এটা পরে। এখন এই রিজিয়নের জন্য দেখো, এই জায়গাটায় গ্রেডিয়েন্টের স্টিফনেস কত, 0 না? তো গ্রেডিয়েন্টের স্টিফনেস যদি 0 হয়, তো তার মানে কি, রেজিস্ট্যান্সের ভ্যালু কি আসবে, ইনফিনিট আসবে না? যে তোমার এখানে গ্রেডিয়েন্ট ইজ ইকুয়াল টু কত,
গ্রেডিয়েন্ট ইজ ইকুয়াল টু 0। আবার জানি যে গ্রেডিয়েন্ট ইজ ইকুয়াল টু 1 বাই রেজিস্ট্যান্স। সো 0 ইকুয়াল টু 1 বাই r, তো তাহলে r ইজ ইকুয়াল টু 1 বাই 0। তো তার মানে কি অনেক অনেক বেশি রেজিস্ট্যান্স অফার করে, মানে উল্টা ডিরেকশনে সে কি করতে দেয় না, কারেন্টকে বলতে গেলে ফ্লোই করতে দেয় না। আর এই রিজিয়নটায় এখানে কি গ্রেডিয়েন্ট ইজ ভেরি হাই। তো গ্রেডিয়েন্ট যদি বেশি হয় তো তার মানে কি রেজিস্ট্যান্সের ভ্যালু অনেক কম। সো রেজিস্ট্যান্স ইজ তো এটা হলো মেইনলি আমাদের ডায়োডের ব্যাপারটা। আমরা আজকের ক্লাসে এগুলি আইভি গ্রাফগুলি শেষ করে আজকের ক্লাসের লাস্টে রেজিস্টিভিটি রিলেটেড ছোট ডিসকাশন করব। এন্ড হোপফুলি যে ব্যাটারি গুলি চার্জ করতে দিছি, কোনটাকে কি সাইন বলে আফিফ? এটাই ইনফিনিটি সাইন। আচ্ছা, সো এই ব্যাটারি গুলি যে সেল গুলিকে চার্জে দিছে, সো রেজিস্টিভিটি কিভাবে করে ডিটারমাইন করে ওই সবগুলোর এক্সপেরিমেন্ট আমরা ক্লাসে দেখতে পারবো হোপফুলি নেক্সট উইক। আচ্ছা, তো তাহলে এই ডায়োডের গ্রাফ এন্ড ডায়োডের গ্রাফের গ্রেডিয়েন্ট গুলার এক্সপ্লেনেশন এগুলা নিয়ে তো কারো কোনো কনফিউশন নেই, আছে সামিহা? তো এখন আমরা একটু স্টুডেন্ট বুকে যাই, ফার্স্ট স্টুডেন্ট বুক থেকে দেখে নেই যে তারা গ্রাফগুলি আসলে কি কি ড্র করছে, বিকজ আমাদের আইভি গ্রাফগুলো আসলে এই কয়টাই। ওকে, যে আইভি গ্রাফগুলোর মধ্যে কি কি ছিল? ফিলামেন্ট বাল্ব। দেখি ফিলামেন্ট বাল্বে কি বলতেছে, আমরা যা যা পড়ছি ওইটা থেকে কোনো ডিফারেন্ট কিছু বলছে নাকি। কি বলতেছে দেখো, ফর দ্য ফিলামেন্ট ল্যাম্প আইভি গ্রাফ ইন ফিগার সি, এটা we can see that for small voltage the current is proportional to it। তো তার মানে অল্প ভোল্টেজ তখন কি ভোল্টেজ বাড়াইলে কারেন্টটাও কি হয়? প্রপোর্শনালি বাড়ে। as shown by the straight line portion of the graph through the origin, initially একটু হালকা স্ট্রেট থাকে, কিন্তু at higher voltages a larger current is driven through the lamp wire and this heats it up। কেন এটা হিট আপ হবে? যে টেম্পারেচারটা কেন বাড়বে? বিকজ আমরা হিটিং ইফেক্ট অফ কারেন্ট নিয়ে পড়ছি না। তো তাহলে এই যে বেশি কারেন্ট ফ্লো করাতে কি হয়? ফিলামেন্টটা গরম হয়ে যায়। তো এই ব্যাপারটা বললো। এখন বলতেছে at hotter temperatures metals have higher resistance। কেন হায়ার রেজিস্ট্যান্স থাকে ওই জিনিসটা আমরা এক্সপ্লেন করছি, বিকজ বেশি বেশি করে কি করবে? মেটালিক ল্যাটিসের সাথে কোলাইড করবে ইলেকট্রনগুলি। তো এখন দেখো, the gradient of graph B was given as the reciprocal of resistance, মানে কি যে 1 by resistance, ঠিক আছে? And so the gradient here becomes less towards higher voltage। তো গ্রেডিয়েন্ট কমে যাচ্ছে, তো গ্রেডিয়েন্ট কমে যাওয়া মানে রেজিস্ট্যান্স বেড়ে যাওয়া। তো হায়ার রেজিস্ট্যান্স মিন্স লোয়ার গ্রেডিয়েন্ট। ইন সেকশন 4a.5 আমরা এখানের মধ্যে দেখবো যে অ্যাকচুয়ালি কেন টেম্পারেচার বাড়লে এখানে কারেন্টটা কমে যায়। ওকে, তো এই ব্যাপারটা নিয়ে আমরা পরে দেখবো, যেটা বলছিলাম এই কন্ডাকশন এন্ড রেজিস্ট্যান্স টপিকের মধ্যে ডিটেইলসে বলবে। দেন ডায়োডের জন্য, মাত্র তো আমরা ডায়োডের জন্য দেখে আসছি। তো কি বলতেছে, ফর দ্য ডায়োড ইন ফিগার ডি we can see the basic idea that diode only conducts in the forward direction। যে সে জাস্ট কি করে, যে ডিরেকশনে পয়েন্ট করে আছে ওই দিকে শুধু কারেন্টকে ফ্লো করতে দেয়। উল্টা ডিরেকশনে যদি কারেন্ট ফ্লো করতে নেয় তো তখন তাকে কি করে? ইনফিনিট অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স দিয়ে অপোজ করে। এই যে এই জায়গাটায় ইনফিনিট অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স, আর এই জায়গাটায় বলতে গেলে একদম জিরো রেজিস্ট্যান্স, একদম ইজিলি কি করতে দিচ্ছে? কারেন্টটাকে ফ্লো করতে দিচ্ছে। and so there is zero current in the নেগেটিভ ভোল্টেজ, যে নেগেটিভ ভোল্টেজের ওখানে জিরো কারেন্ট। এখন বলতেছে ইট অলসো রিকোয়ার্স আ মিনিমাম ভোল্টেজ ইন দ্য ফরওয়ার্ড ডিরেকশন, যেটাকে কি বলা হয়? থ্রেশহোল্ড ভোল্টেজ। ওই যে আমরা যে 0.6 ভোল্ট দিছিলাম, ঠিক আছে, 0.6 ভোল্ট যে দিছিলাম, এই 0.6 ভোল্টটা আসলে কি? এই 0.6 ভোল্টটা আসলে থ্রেশহোল্ড ভোল্টেজ। এই যে
It is typically 0.6 volt. The curve for a diode will be looked at in detail in our topic, the semiconductor topic, which covers the idea of electrical conduction in different materials. কন্ডাক্টরের জন্য, সেমিকন্ডাক্টরের জন্য, ইনসুলেটরের জন্য কোনটাতে কেমন ভাবে কন্ডাকশন হয় ওগুলো নিয়ে ডিটেইলস আমরা সামনে পাবো। থ্রেশহোল্ড মানেটা হলো কোন একটা কিছুর যে কি বলে, থ্রেশহোল্ডটাকে ডিফাইন কেমনে করব, থ্রেশহোল্ড ডিরেক্টলি ওয়ার্ড থেকে না বুঝলে থ্রেশহোল্ডের সিনোনিম কি বলা যায়? অ্যাক্টিভেট, অ্যাক্টিভেশন টাইপ অর থ্রেশহোল্ডটা অ্যাকচুয়ালি মিনিমাম টাইপের জিনিস, বুঝছো, যে কমসে কম এত ভোল্টেজ লাগে তাহলে যেন সে কি করতে পারে, কন্ডাক্ট করতে পারে। ওরকম যে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি নিয়ে ওসব নিয়ে আমরা ফটো ইলেকট্রিসিটিতে পড়বো সামনে। ওকে, সো এখন থার্মিস্টরের জন্য গ্রাফের শেপ এইটা, এখন কেন এটা হয়েছে এটা নিয়ে বলতেছে। কি বলতেছে দেখো, for the thermistor in figure E its resistance reduces with temperature, so the gradient of the line increases with heating effect of the increasing current, যে কারেন্ট যত বাড়তেছে তত হিটিং ইফেক্ট অফ কারেন্ট বাড়বে, হিটিং ইফেক্ট অফ কারেন্ট যত বাড়বে তত টেম্পারেচার বাড়বে, আর টেম্পারেচার যত বাড়বে তত রেজিস্ট্যান্স কমে যাবে। তো বলতেছে কি, the gradient represents the reciprocal of resistance, তো তার মানে larger gradient means lower resistance. This is a result of its manufacture from semiconductor material, যেটা বললাম যে থার্মিস্টর আসলে কেমন টাইপের ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়, সেমিকন্ডাক্টর দিয়ে বানানো হয়, whose atoms release more conduction electron, এটা আমরা অলরেডি এক্সপ্লেনেশনে লিখছি তাই না, যে টেম্পারেচার বাড়লে কি হয়, more and more electrons become free, ঠিক আছে, যত ইলেকট্রন ফ্রি হবে তত কন্ডাকশন ইলেকট্রন বাড়বে, মানে কারেন্ট বাড়বে। তো এই যে as the temperature rises this will be explained in detail আবার ওই সেমিকন্ডাক্টর টপিকে। তো প্রত্যেকটা জিনিসে কি আমাদের কন্টিনিউয়েশন আছে সামনে, আমরা জাস্ট এখন বেসিক আইডিয়া গুলো ও লেভেলসে যা যা পড়ছিলাম তাদের অল্প একটু এক্সপ্লেনেশন পর্যন্ত দেখে রাখবা, ঠিক আছে। তো তোমরা ফার্স্ট অফ অল একটা জিনিস লিখে রাখো, তোমাদের ওই চার্জ এন্ড কারেন্টের হোমওয়ার্ক তো অলরেডি হয়েছে, তোমাদের এই ভোল্টেজ কি বলে এনার্জি ট্রান্সফার যে টপিকটা, এই এনার্জি ট্রান্সফার টপিকটার তো চেক পয়েন্ট তোমরা করো নাই এখন। সো এই হোমওয়ার্কটা লিখে রাখো, পেজ নাম্বার 155, পেজ নাম্বার 155 এর চেক পয়েন্ট আর কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ, এটা কত, পেজ নাম্বার 158। তো 155 আর 158 নন ওহমিক কন্ডাক্টরটা, এই যে আমরা এখানের মধ্যে যা যা গ্রাফ গুলা দেখলাম তাহমিদ, এখানে দেখো জাস্ট তোমার এই গ্রাফের মধ্যে এই যে যেটা এখন ডিসপ্লেতে দেখানো এই গ্রাফটাই জাস্ট কি আছে, পুরোপুরি স্ট্রেইট আছে না, এটা কার গ্রাফ, এটা হলো একটা ফিক্সড রেজিস্টরের জন্য গ্রাফ, রাইট। একটা ফিক্সড রেজিস্টরে জাস্ট অলওয়েজ কি করতেছে, ওহমস ল ওবে করতেছে নাকি, বুঝতে পারতেছো কি বললাম, যে এখানে একটা ফিক্সড রেজিস্টরে জাস্ট কি করে, অলওয়েজ ওহমস লটা ওবে করে। আর বাকিগুলোর জন্য দেখো গ্রাফটা কি স্ট্রেইট আছে, ফিলামেন্ট বাল্বের জন্য গ্রাফটা কার্ভ, ডায়োডের জন্য কার্ভ, থার্মিস্টরের জন্য কার্ভ। তো তার মানে তারা কি করতেছে না, দে আর নট ওবেইং ওহমস ল। তো যারা নাকি ওহমস ল ওবে করবে না তাদেরকে কেমন টাইপের কন্ডাক্টর বলা হবে, নন ওহমিক কন্ডাক্টর। বুঝা গেছে তাহমিদ? ওকে, তো তাহলে এই ব্যাপারগুলি গেল। তো কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স গুলো তো একদম ইজি জিনিস, ও লেভেলসে যা যা পড়ে আসছিলাম ওগুলাই জাস্ট অল্প কয়টা এক্সপ্লেনেশন বাড়ছে, এন্ড এগুলা নিয়ে ডিটেইলস আরো সামনে পাবো। অলরাইট, এখন আমরা একটা নতুন টপিক শুরু করি। এই বোরিং ও লেভেলস এর টপিক অনেক হইছে, তো এখন আমরা একটা নতুন টপিক শুরু করি। আমরা দুইটা টাইপের জিনিস পড়ছিলাম, কেমন টাইপের জিনিস দেখো, একটা ওয়্যার, সেম থিকনেসের ওয়্যার, হ্যাঁ সেম থিকনেসের ওয়্যার, একটা লং একটা শর্ট।
সেম থিকনেসের ওয়্যার, একটা লং ওয়্যার একটা শর্ট ওয়্যার। ওকে, তো এখন লং ওয়্যারের রেজিস্ট্যান্স বেশি নাকি শর্ট ওয়্যারের রেজিস্ট্যান্স বেশি? সামারা লং ওয়্যারের রেজিস্ট্যান্স বেশি। এটার এক্সপ্লেনেশন আমরা কি বলেছিলাম মনে আছে? এক্স্যাক্টলি। সো তাহলে এটা নিয়ে আমরা ফার্স্ট একটু ডিসকাস করে নেই বিফোর দ্য টাইম রানস আউট। এই ফার্স্ট মিটিংটা, এটা হলো একটা লং ওয়্যার আর এটা হলো কি একটা শর্ট ওয়্যার। ক্রস সেকশনাল এরিয়া দোনোটার কি সেম। ওকে, দোনোটার থিকনেস সেম। তো এখন কি হচ্ছে, লং ওয়্যারের রেজিস্ট্যান্স বেশি, শর্ট ওয়্যারের রেজিস্ট্যান্স কম। এই জিনিসটা কেন? কি হয়েছে? আচ্ছা, তো তাহলে এখন এখানের মধ্যে কাজটা কি দেখি, যে লং ওয়্যারের রেজিস্ট্যান্স বেশি কেন এন্ড শর্ট ওয়্যার রেজিস্ট্যান্স কম কেন, একটা এক্সপ্লেনেশনে হয়ে যাবে। তো এখন আমরা রেজিস্ট্যান্সের ব্যাপারটা কি বলছিলাম তাজওয়া? রেজিস্ট্যান্সের ব্যাপারটা আমরা বলছিলাম যে ইলেকট্রন যখন নাকি কি করবে, হ্যাঁ হ্যাঁ, এক্সটেন্ডেড ওয়্যারের কেসেও সেম। আরাফাত, যে এখানের মধ্যে দেখো রেজিস্ট্যান্সের ব্যাপারটা আমরা কি বলছিলাম, যে the more collisions an electron have to encounter। জি আসেন, দাঁড়াও একটু 1 মিনিট, কবির ভাই একটু কথা বলবে, আমি একটু শুনে নিই। লকডাউনের মধ্যে অনেক বিকাশ করেছে, হ্যাঁ, স্লিপ নেওয়া হয়নি। এখন যেহেতু খুলে দিচ্ছে, স্লিপ নিতে হবে। এরকম কেউ আছো যারা হচ্ছে পেমেন্ট দিয়েছিলেন ইয়েতে বিকাশে? ঠিক নাই, সবাইকে দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে তোমাদের যাদের হচ্ছে পেমেন্ট পেন্ডিং আছে, একটু কাইন্ডলি দিয়ে দিতে হবে। কষ্ট করতে একটু কড়াকড়ি নিয়ম, ডিউজ থাকলে ক্লাস করতে দেওয়া হবে। এটার মধ্যে ডিসিশন আজকে 26 তারিখ, 30 তারিখের মধ্যে পে করে দেবো। ওকে, সো তাহলে আমরা লেন্থ অফ দা ওয়্যারের সাথে রেজিস্ট্যান্সের রিলেশনশিপ নিয়ে ডিল করতেছিলাম। কেমন টাইপের ব্যাপার, যে রেজিস্ট্যান্সের কথাটা কি বললাম, যে the number of times an electron have to encounter a collision, তো তখন তার কি হবে, বেশি যদি কলিশন এনকাউন্টার করতে হয় মানে কি রেজিস্ট্যান্স বেশি, যদি কলিশন কম এনকাউন্টার করতে হয় তো তাহলে কি তার রেজিস্ট্যান্সটা কম। তো এখন দেখো একটা ইলেকট্রনের কি করা লাগবে, এই এন্ড অফ দা ওয়্যার থেকে ওয়্যারের ওই মাথা পর্যন্ত যাওয়া লাগবে। তো এই এন্ড অফ দা ওয়্যার থেকে ওই মাথা পর্যন্ত যাবে। সো এখন একটা শর্ট ওয়্যারে দা পাথ ইট হ্যাজ টু কভার, ওটা তো শর্ট, আর একটা লং ওয়্যারে তার কি করতে হবে, একটা লম্বা ডিসটেন্স কভার করা লাগবে। সো কোন জায়গায় তার বেশি কলিশন এনকাউন্টার করার কথা? লং ওয়্যারে যত সে এই লেন্থ অফ দা ওয়্যার ধরে যত মুভ করতে থাকবে তত সে কলিশন এনকাউন্টার করতে থাকবে, এনকাউন্টার করতে থাকবে। তো তার মানে কি, the number of times it has to encounter collisions in the long wire is greater than that it will have to in the short wire। সো তাহলে এখানের মধ্যে কি, লং ওয়্যারের মধ্যে কলিশন এনকাউন্টার করতে হবে বেশি, তো তার মানে তার জন্য রেজিস্ট্যান্স বেশি। শর্ট ওয়্যারে তার কলিশন এনকাউন্টার করতে হবে কম, তো তার মানে তার জন্য কি হবে, রেজিস্ট্যান্স কম হবে। অলরাইট, তো তাহলে এটা গেল আমাদের ফার্স্ট কথা। তো এইটা এখানে থেকে আমরা একটা ব্যাপার বলতে পারি কি, যে রেজিস্ট্যান্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ। ওকে, যে রেজিস্ট্যান্স লেন্থের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, যে লেন্থ বাড়লে পরে রেজিস্ট্যান্স কি হবে, বাড়বে, লেন্থ কমলে পরে রেজিস্ট্যান্স কি করবে, কমে যাবে। ওকে, সো এটা হলো আমাদের ফার্স্ট এর ব্যাপারটা, যে রেজিস্ট্যান্স আর লেন্থের মধ্যে রিলেশনশিপটা কেমন। এখন আমরা যদি এই জিনিসটা দেখি কেমন ব্যাপার, এখন লেন্থ গুলা সেম, কি করলাম, একটা ক্রস সেকশনাল এরিয়া বেশি, কি হইছে, একটা ক্রস সেকশনাল এরিয়া বেশি আর একটা ক্রস সেকশনাল এরিয়াটা কম। ওকে, তো তার মানে একটা থিক ওয়্যার আর একটা থিন ওয়্যার।
অলরাইট, তো এখন এইটার জন্য আমাদের কি হয় শারিয়ার, এইটার জন্য আমাদের কার মধ্যে দিয়ে রেজিস্ট্যান্স বেশি আর কার মধ্যে দিয়ে রেজিস্ট্যান্স কম? থিক ওয়্যারের রেজিস্ট্যান্স বেশি, থিন ওয়্যারের রেজিস্ট্যান্স কম। এটা আসলে ভুল, থিকের রেজিস্ট্যান্স হলো কম আর থিন ওয়্যারের রেজিস্ট্যান্স হলো বেশি। এখন এই জিনিসটা কেন, এটা হলো আমাদের একটা এক্স্যাক্টলি, যে এখানের মধ্যে তোমার কাজটা কি হইতেছে দেখো, তোমার একটা থিন ওয়্যারে যদি এই যে রাস্তাটা আছে তার এই রাস্তাটায় যদি অনেক বেশি রেজিস্ট্যান্সও ফিল করতে হয় ইলেকট্রনের, তার জন্য কি নাই, তার কিন্তু অল্টারনেটিভ কোনো পাথ নাই মুভ করার জন্য। কিন্তু থিক ওয়্যারে কি আছে, দেয়ার আর মাল্টিপল অপশন, যে ইলেকট্রন যদি দেখে যে যেই লাইন দিয়ে যাচ্ছে ওই লাইনের রেজিস্ট্যান্স অনেক বেশি, সে তখন কি করতে পারবে, it will have a choice or it will be able to change its direction so that সে কি করতে পারে, কম কম রেজিস্ট্যান্স দিয়ে ট্রাভেল করতে পারে। ব্যাপারটা এমন টাইপের একটা অ্যানালজি ফলো করলে পরে বুঝতে পারাটা ইজি। মনে করো কেমন, যে তুমি গেলা মুভি টিকিট কিনতে, ঠিক আছে, মুভির টিকিট কিনতে গেছো, তো এখন তোমার বুথ যদি থাকে জাস্ট একটা, ঠিক আছে, তোমার বুথ যদি জাস্ট একটা থাকে, তো এখানের মধ্যে মানুষের লাইনটা কি হবে, অনেক বেশি লম্বা হবে, তাই না? তো এখন তোমার যদি কি করা হয়, এটা হলো তোমার কি একটা থিন ওয়্যারের জন্য, যে একটা থিন ওয়্যারে কি বুথ জাস্ট একটাই, যে অপশন জাস্ট একটাই, তার অন্য কোনো রাস্তা নাই যাওয়ার, তো তাহলে তার এই রাস্তা দিয়ে যাইতে হবে, তো তখন তার কি হবে, রেজিস্ট্যান্সটা বেশি এক্সপেরিয়েন্স করা লাগবে। কিন্তু তোমার যদি অল্টারনেট আর একটা বুথ খুলে দেওয়া হয়, তো তখন কি হবে, এই যে পিছের যারা নাকি যাইতে অনেক লেট হইতো, তারা কি করতে পারবে, সুন্দর মতো বুথ 2 তে যদি চলে যায়, এট আ টাইম দ্য নাম্বার অফ কন্ডাক্টিং ইলেকট্রনস দ্যাট ক্যান পাস থ্রু, এটা কি হবে, বেশি হবে না? সো তাহলে একটা থিক ওয়্যারের ভিতর দিয়ে কি করতে পারে, এট আ টাইম বেশি করে কন্ডাক্টিং ইলেকট্রন পাস করতে পারে। আচ্ছা, তো তাহলে যদি এরকম বেশি করে কন্ডাক্টিং ইলেকট্রন পাস করতে পারে, তো তখন কি হবে, কারেন্ট বেশি হবে, মানে রেজিস্ট্যান্স কম। আচ্ছা, এই মিটিং এর টাইম 1 মিনিটের কম আছে, আমরা নেক্সটটা শুরু করি। ওকে, সো এখন আমরা আবার কন্টিনিউ করি। কি ব্যাপার, যে ফার্স্ট অফ অল লেন্থের সাথে রেজিস্ট্যান্সের রিলেশনশিপটা দেখছিলাম যে ডিরেক্টলি প্রপোর্শনাল, যে লেন্থ যত বেশি হবে ইলেকট্রনের তত বেশি বেশি করে কলিশন এনকাউন্টার করা লাগবে, বিকজ এখানে তো থিকনেস দোনোটার সেম, তো তার মানে দোনোজনের অল্টারনেটিভ অপশন সমান সমান। তো যার বেশি লম্বা লাইনের পিছে দাঁড়ানো লাগবে তার কি রেজিস্ট্যান্সটা বেশি, আর যার নাকি শর্ট একটা লাইন পাবে তার জন্য কি হবে, রেজিস্ট্যান্সটা কম হবে। কিন্তু যখন নাকি থিন ওয়্যার এন্ড থিক ওয়্যার, যে লাইনের লেন্থ সেম, তো এখন যদি তোমার কি থাকে, নাম্বার অফ বুথ বাড়ায় দাও, তো তখন কি করতে পারবে, পার ইউনিট টাইমে বেশি করে ইলেকট্রন ফ্লো করতে পারবে। সো ইন দ্যাট কেস দ্য রেজিস্ট্যান্স উইল বি লেস। বুঝা গেছে? তো তাহলে এখানের জন্য কাজটা কি হচ্ছে, থিক ওয়্যারের জন্য রেজিস্ট্যান্সটা কম আর থিন ওয়্যারের জন্য রেজিস্ট্যান্সটা বেশি। সো তাহলে ক্রস সেকশনাল এরিয়ার সাথে রেজিস্ট্যান্সের রিলেশনশিপটা কি, ডিরেক্টলি প্রপোর্শনাল নাকি ইনভার্সলি প্রপোর্শনাল? ইনভার্সলি প্রপোর্শনাল। সো তাহলে রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ক্রস সেকশনাল এরিয়া। এতটুকু নিয়ে তো কারো কোনো কনফিউশন নেই, এগুলা তো যারা ও লেভেলসে ছিল তোমরা সবাই জানার কথা, তাই না, যে ও লেভেলসে এই দুইটা জিনিস আমাদের অলরেডি বলা হয়ে থাকে। নাও লেন্থের সাথে রেজিস্ট্যান্সের রিলেশনশিপ, এরিয়ার সাথে রেজিস্ট্যান্সের রিলেশনশিপ দেখলাম, ভালো কথা। এখন তোমাদের এক্সপেক্ট কি করবা, যদি তোমাদের দুইটা ওয়্যার দেই, হ্যাঁ, দুইটা এরকম ওয়্যার দিলাম,
দুইটা ওয়্যার সেম তোমার ক্রস সেকশনাল এরিয়া, সেম তোমার লেন্থ, সবকিছু সেম, ঠিক আছে, কিন্তু স্টিল একটা রেজিস্ট্যান্স বেশি একটা রেজিস্ট্যান্স কম। এটা কি কখনো হইতে পারে? আচ্ছা শুন, যে দোনোটার এরিয়া সেম, যে ক্রস সেকশনাল এরিয়া সেম, দোনোটার লেন্থও সেম, এখন তাও কি আছে, একজনের রেজিস্ট্যান্স বেশি একজনের রেজিস্ট্যান্স কম, তো তাহলে এই ব্যাপারটা কখন হইতে পারে? আচ্ছা এক্স্যাক্টলি, ম্যাটেরিয়াল যদি ডিফারেন্ট হয়, ভেরি গুড। সো তাহলে ম্যাটেরিয়ালটা যদি ডিফারেন্ট হয়, এজ ইন কেমন, মনে করো একটা কপার দিয়ে বানানো আর একটা মনে করো অ্যালুমিনিয়াম দিয়ে বানানো, তো এখন কপার তো আরো বেশি করে কন্ডাক্ট করতে পারে, বেটার কন্ডাক্টর দেন অ্যালুমিনিয়াম, সো তাহলে কপারের কি রেজিস্ট্যান্সটা আমাদের কম আসবে। সো এখন এখানের মধ্যে দেখো কাজটা কি হইলো, তোমার এরিয়া সেম, আচ্ছা দাঁড়া আজান দিচ্ছে, আমরা একটু একটা মিনিট ওয়েট করি। ওকে, সো আমরা এখন আবার কন্টিনিউ করা শুরু করি, যে এখানের মধ্যে কাজটা কি দেখো, যে আমাদের ক্রস সেকশনাল এরিয়া আর লেন্থ দোনোটাই দুইটা ওয়্যারের জন্য সেম, কিন্তু একটা ওয়্যার কপার দিয়ে বানানো আর একটা ওয়্যার মনে করো অ্যালুমিনিয়াম দিয়ে বানানো, তো এখন একটার জন্য রেজিস্ট্যান্স দেখলাম কম আর একটার জন্য রেজিস্ট্যান্স দেখলাম বেশি, তো তাহলে কি রেজিস্ট্যান্সটা আমাদের জাস্ট ডাইমেনশনের উপর, ডাইমেনশন বলতে কি কি অসাব, ডাইমেনশন বলতে এই এরিয়া আর লেন্থ, ঠিক আছে, তো এই এরিয়া আর লেন্থের উপরে রেজিস্ট্যান্স তো ডিপেন্ড করে, ভালো কথা, কিন্তু এখানে তো ডাইমেনশন দোনোটারই সেম, স্টিল রেজিস্ট্যান্স আলাদা, তো তার মানে রেজিস্ট্যান্সের ডাইমেনশন বাদেও অন্য আরেকটা জিনিসের উপরও ডিপেন্ড করে, কিসের উপরে ডিপেন্ড করে, টাইপ অফ ম্যাটেরিয়াল। তো এরকম এক এক টাইপের ম্যাটেরিয়ালের জন্য রেজিস্ট্যান্স এক এক রকম হয়, ইভেন ইফ দে হ্যাভ দ্য সেম ডাইমেনশন, একজনের রেজিস্ট্যান্স বেশি আরেকজনের রেজিস্ট্যান্স কম, তো তার মানে এখানের জন্য ডিটারমাইনিং ফ্যাক্টরটা কে চলে আসে, টাইপ অফ ম্যাটেরিয়ালটা। তো এখন এক এক টাইপের ম্যাটেরিয়ালের এক এক টাইপের আর এক এক ভ্যালু কি থাকে, রেজিস্টিভিটি, ঠিক আছে, এই রেজিস্টিভিটি ব্যাপারটা কিভাবে আসতেছে ওই জিনিসটা আমরা দেখবো। তো আমরা কতটুকু পর্যন্ত দেখছিলাম, রেজিস্ট্যান্স লেন্থের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, রেজিস্ট্যান্স এরিয়ার সাথে কি ইনভার্সলি প্রপোর্শনাল। সো এই দুটাকে কি একসাথে লেখা যায়, দেখো তো সুমাইয়া, রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু লেন্থ, রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই এরিয়া। তো একবারে এরকম লেখা যায় যে রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু লেন্থ বাই এরিয়া, এরকম লেখা যায়, বিকজ এই যে লেন্থ নিউমারেটরে এরিয়া ডেনোমিনেটরে, তো তার মানে কি রেজিস্ট্যান্স লেন্থের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, এরিয়ার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, এই জিনিসটা দেখানো আছে। এখন আমরা কি জানি, প্রপোর্শনালিটি সাইন সরানোর জন্য কি করতে হয় মুতাসিম, প্রপোর্শনালিটি সাইন সরানোর জন্য আমাদের একটা কনস্ট্যান্ট নিয়ে আসা লাগে, ইন দিস কেস the constant is rho। তো রো কিসের সিম্বল ছিল মনে আছে, ডেনসিটি, তো ডেনসিটির সিম্বল রো, রেজিস্টিভিটির সিম্বল রো, বুঝছো, জাস্ট কোন কনটেক্সটে কোনটাকে ইউজ করা হচ্ছে ওই ব্যাপারটা বোঝা লাগবে। তো এখন এখানের মধ্যে রোটা কি, রো ইজ দ্য রেজিস্টিভিটি অফ ম্যাটেরিয়াল, ওকে। তো এখানে আর দিয়ে হলো রেজিস্ট্যান্স, এল দিয়ে হলো লেন্থ, এ দিয়ে হলো ক্রস সেকশনাল এরিয়া, আর রোটা কি রিপ্রেজেন্ট করে, রেজিস্টিভিটি অফ ম্যাটেরিয়াল। তো এখন রেজিস্টিভিটির ভ্যালু যদি বেশি হয় তো তার মানে কি রেজিস্ট্যান্স বেশি, রেজিস্টিভিটির ভ্যালু যদি কম হয় তো তার মানে কি রেজিস্ট্যান্স কম। তো এই ব্যাপারটা খুবই ইজি জিনিস, তো এটাতে আই হোপ কারো কোনো এখন প্রবলেম নাই। এখন একটা কোয়েশ্চেন করব, কোয়েশ্চেনটাকে এখানের মধ্যে দেখো তাজওয়ার, যে এই ফর্মুলাটা থেকে, ঠিক আছে, এটা তো রেজিস্ট্যান্সের অ্যাকচুয়াল ফর্মুলা, তো এখন এই ফর্মুলা থেকে যদি আমি কি করি, মেকিং rho the subject of the equation,
তো রোটাকে যদি সাবজেক্ট বানাই তো তখন দেখো তো কি আসে, রো ইজ ইকুয়াল টু হোয়াট, আর এ বাই এল। তো এখন ফর্মুলাটা দেখে কি মনে হচ্ছে, ফর্মুলাটা দেখে মনে হচ্ছে না যে এরিয়া বাড়লে রেজিস্টিভিটি বাড়বে বা লেন্থ বাড়লে রেজিস্টিভিটি কমবে, এমন টাইপের ব্যাপার মনে হচ্ছে না দেখে ফর্মুলাটা? কিন্তু আসলে কি, রেজিস্টিভিটি এরিয়া লেন্থ এইসব জিনিসের উপরে ডিপেন্ডই করে না। রেজিস্টিভিটি ডিপেন্ড করে কার উপর? অনলি অন দা টাইপ অফ ম্যাটেরিয়াল, এন্ড টাইপ অফ ম্যাটেরিয়ালটাকে ডিস্টর্ট করতে পারে কে? টেম্পারেচার। সো তার মানে টেম্পারেচার ইজ দ্য অনলি থিং দ্যাট ক্যান মেক দ্য ভ্যালু অফ রেজিস্টিভিটি টু চেঞ্জ। আর না হলে একটা সার্টেন ম্যাটেরিয়ালের জন্য রেজিস্টিভিটি কি থাকবে? সেম থাকবে। তো এই জিনিসটা একটু আলাদা করে নোট ডাউন করে রাখো যে রেজিস্টিভিটিটা কি। রেজিস্টিভিটি ইজ দ্য ইন্ট্রিনসিক প্রপার্টি। ইকুয়েশন ভুল না, ইকুয়েশন এটা, কিন্তু ইকুয়েশনে দেখেই অনেকজন মিসলিড হয়ে যায় যে ইকুয়েশনের মধ্যে এটা আছে তো তার মানে কি রেজিস্টিভিটি মনে হয় এরিয়ার সাথে লেন্থের সাথে ডিপেন্ড করে। আসলে ব্যাপারটা এরকম না। এরিয়া যদি ওরকম চেঞ্জ হয়, যে এরিয়া যদি বাড়াও ওটার করেসপন্ডিং রেজিস্ট্যান্সটা কমে যাবে। সো ওভারঅল তোমার রো এর ভ্যালুটা সেমই থাকে। বুঝতে পারছো? তো ইকুয়েশন ভুল না, ইকুয়েশন ঠিকই আছে। তো এখন এখানের মধ্যে কাজটা কি, রেজিস্টিভিটিটা কি জিনিস? রেজিস্টিভিটি is the intrinsic property of the material itself. It does not depend on the dimensions. তো তাহলে এরিয়া বেশি নাকি কম, লেন্থ বেশি নাকি কম, এগুলোর উপরে ডিপেন্ড করে রেজিস্ট্যান্স। রেজিস্টিভিটি এইসব ডাইমেনশনের উপরে কি করে না, ডিপেন্ড করে না। যেরকম আমাদের ইয়াং মডুলাস নিয়ে পড়ে আসছিলাম না, ইয়াং মডুলাসের কথা কি বলছিলাম, যে ডাইমেনশন যত ছোট বড় হোক না কেন ইয়াং মডুলাসের ভ্যালু কি থাকবে, অলওয়েজ ফিক্স থাকবে। তো ওখানের মধ্যে ব্যাপারটা কি ছিল, যে ইয়াং মডুলাস ইজ ইকুয়াল টু হোয়াট, যে ইয়াং মডুলাস ইজ ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেন। তো ওখানের মধ্যে ফোর্স আর এরিয়া, চেঞ্জ ইন লেন্থ আর অরিজিনাল লেন্থের ওইসব ব্যাপারগুলি আমরা করি, এরকম জিনিসটা ছিল। তো এখন লেন্থ যদি বাড়ে তো তখন কি হবে, মনে হবে যে ইয়াং মডুলাস মনে বাড়বে না। লেন্থ বাড়লে কি হবে, লেন্থ বাড়লে চেঞ্জ ইন লেন্থ বাড়বে। যে লেন্থ যদি অরিজিনাল লেন্থ যদি বড় হয় তো করেসপন্ডিং এক্সটেনশনটা বেশি হবে। তো তার মানে ওভারঅল নিউমিনেটর যতটুকু বাড়লো ডেনোমিনেটরও ততটুকু বাড়লো। তো তার মানে ওভারঅল রেশিওটাকে সে কি রাখতেছে, ফিক্স রাখতেছে। ওরকম সেম ওয়েতে তুমি যদি কি করো, তুমি যদি এরিয়াটাকে বাড়ায় দাও তো তখন কি হবে, করেসপন্ডিং এক্সটেনশনটা কম হবে। তো তাহলে নিউমিনেটর কনস্ট্যান্ট, ডেনোমিনেটরে এরিয়া বাড়তেছে, তত প্রপোর্শনে এক্সটেনশন কমে যাবে। সো তাহলে ওভারঅল ইয়াং মডুলাসের ভ্যালুটাকে কি রাখবে, ফিক্স রাখবে। তো এরকম হলো কয়েকটা কি আছে, ডেনসিটি, ইয়াং মডুলাস, রেজিস্টিভিটি, এরকম কয়েকটা প্রপার্টি আছে যারা কি, তারা জাস্ট ম্যাটেরিয়ালের উপরে ডিপেন্ড করে, অন্য ডাইমেনশনের এসবের উপরে তাদের যায় আসে না। অলরাইট, আচ্ছা। তো তাহলে রেজিস্টিভিটির এই কনসেপ্টটা, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? যতটুকু বলা হয়েছে ঐশী বুঝতে পারছো? ওকে। সো এখন এখানের জন্য আমাদের রেজিস্টিভিটি টপিকটা নিয়ে আমরা আরো ডিটেইলসে পড়তেছি সামনে। ফার্স্ট অফ অল এখন একটা কাজ করো তোমরা, যে রেজিস্টিভিটির ফর্মুলা যদি এটা হয় তো তাহলে রেজিস্টিভিটির ইউনিট কি আসবে? রেজিস্ট্যান্সের ইউনিট কি, ওহম নাকি তাজওয়ার? এরিয়ার ইউনিট কি, মিটার স্কয়ার, আর লেন্থের ইউনিট মিটার। তো তাহলে রেজিস্টিভিটির ইউনিট কি হয়, ওহম মিটার। অলরাইট। সো তাহলে
কি বলছে ধরো এক এক ম্যাটেরিয়ালের রেজিস্টিভিটি এক এক রকম, বুঝছো? তাহমিদ, কপারের রেজিস্টিভিটি একটা এন্ড ওইটা ফিক্স ফর আ সার্টেন টেম্পারেচার। অ্যালুমিনিয়ামের রেজিস্টিভিটি আরেকটা ভ্যালু, কিন্তু ওইটা অ্যালুমিনিয়ামের জন্য ফিক্স, অমন টাইপের। বুঝতে পারছো? ওকে, সো তাহলে রেজিস্টিভিটির ইউনিটটা কি আসে? ওহম মিটার। ওকে, সো রেজিস্টিভিটির ইউনিট হলো ওহম মিটার। তো এটা গেল একটা ব্যাপার। তো আমরা স্টুডেন্ট বুকের থেকে দেখায় রাখি যে আমরা অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি কোন জায়গাটায় আছি। আমাদের তো ইলেকট্রিসিটির চার্জ এন্ড কারেন্ট, ইলেকট্রিক্যাল এনার্জি ট্রান্সফার, আইভি ক্যারেক্টারিস্টিক্স এইসব শেষ। আমরা এখন রেজিস্টিভিটি শুরু করছি। তো এই যে তিনটা ম্যাটেরিয়ালের নাম যে তিনটা কোয়ান্টিটির নাম বললাম, ডেনসিটি, ইয়াং মডুলাস, রেজিস্টিভিটি, এরা কি? এরা হলো ম্যাটেরিয়ালের ইন্ট্রিনসিক প্রপার্টি। তারা অন্য কোনো কিছুর উপর, যে ডাইমেনশনের উপরে ডিপেন্ড করবে না, তারা অলওয়েজ কি থাকে? কনস্ট্যান্ট থাকে। তো রেজিস্টিভিটি কি জিনিস, রেজিস্টিভিটি এক্সপেরিমেন্টালি কিভাবে বের করতে হয় এটা তোমাদের ক্লাসে দেখানো হবে হোপফুলি নেক্সট উইক, এন্ড মেক ক্যালকুলেশনস অফ রেজিস্ট্যান্স ইউজিং রেজিস্টিভিটি। তো এগুলোর জন্য প্রত্যেকটা জিনিস আমরা আরো ডিটেলসে দেখবো। এই যে এই মাইক্রোমিটার স্ক্রু গজ দিয়ে কিভাবে রিডিং নিতে হয় এই জিনিসটা শেখানো হবে, এন্ড ওই সার্কিটের এক্সপেরিমেন্ট করে একটা মেটাল ওয়্যারের জন্য তার রেজিস্টিভিটির ভ্যালু কত হইতে পারে ওই জিনিসটা আমরা এক্সপেরিমেন্টালি বের করা শিখবো। তো এটা থেকে একটা কোর প্র্যাকটিক্যালও কভার হয়ে যাবে, প্লাস এই মেজারিং ইনস্ট্রুমেন্টের ইউজটাও শিখা হয়ে যাবে। ওকে, তো আজকে আমরা ক্লাসটা এখন এখানে শেষ করব। যে এই ইউনিট স্কুলে এইসব জিনিসগুলো সবই দেওয়া আছে, তো স্টুডেন্ট বুক পড়লে পরে বুঝতে পারার কথা। এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করে নেক্সট ক্লাসে রেজিস্টিভিটিটা শেষ করব। এন্ড সবাই হোমওয়ার্কটা করে ফেলো। ওকে, আল্লাহ হাফেজ।